নমস্কার। আজকে আমি রয়েছি চন্দননগরের কুণ্ডুঘাটে। আজ আমি এই ভিডিওতে পরিচয় করিয়ে দেব দুই বোনের সাথে। তারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং রেজাল্ট পাওয়ার পর আমাদের তাক লাগিয়ে দিয়েছে। আসুন পরিচয় করিয়ে দিই দুই বোনের সাথে। নমস্কার, আমি সোহা ঘোষ। নমস্কার, আমি স্নেহা ঘোষ। তোমরা তো আপন বোন, তা কে বড় কে ছোট? আমরা যমজ। তাই নাকি? হ্যাঁ, সেই জন্যই তোমাদের একই রকম দেখতে। তোমাদের রেজাল্ট তোমরা নিজের মুখেই বলো, তোমরা কত নম্বর পেয়েছো? আমি 493 পেয়েছি 500-তে, আর আমার প্রাপ্ত নম্বর 487। আর পজিশন কি? আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছি এবং মেয়েদের মধ্যে সর্বপ্রথম। আর আমি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছি। তাহলে দেখা গেল যে একই বাড়ির দুই বোন এবং তারা দুজন যমজ একই সাথে মেধা তালিকায় চতুর্থ এবং দশম স্থান অধিকার করেছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে প্রায় 4 লক্ষেরও বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছিল এবছর, যার মধ্যে স্নেহা প্রথম হয়েছে। এটা সত্যি দারুণ একটা ব্যাপার। তা এবার তোমরাই বলো, তোমরা কোন সাবজেক্টে কত কত নম্বর পেয়েছো? আমি বাংলায় পেয়েছি 94, ইংলিশে পেয়েছি 98, জিওগ্রাফিতে পেয়েছি 99, ইকোনমিক্সে পেয়েছি 99 এবং ম্যাথসে 97 এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে 100। আমি বেঙ্গলিতে 93, ইংলিশে 96, ম্যাথসে 97, জিওগ্রাফিতে 96, ইকোনমিক্সে 98 আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে 100 পেয়েছি। আমরা সাধারণত জানি যে বিজ্ঞান শাখায় পড়াশোনা করলে বেশি নম্বর পাওয়া যায়, কিন্তু ওরা কলা বিভাগেও কিন্তু অনেক নম্বর পেয়ে দশম স্থানের মধ্যে নিজেদের স্থান করে নিয়েছে। আচ্ছা, এবার তোমরা বলো যে তোমরা কোন স্কুল থেকে ক্লাস 12 পরীক্ষা দিয়েছিলে? আমরা কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আচ্ছা, তোমরা কি কৃষ্ণভবনী নারী শিক্ষা মন্দিরে কোন ক্লাস থেকে পড়ছো? আমরা 11 এই স্কুলে ভর্তি হই আর ক্লাস কেজি থেকে 10 অবধি সেন্ট অ্যান্থনিস হাই স্কুল চন্দ্রনগরে পড়াশোনা করে ওখান থেকেই মাধ্যমিক পরীক্ষা দিই। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষায় তোমাদের পার্সেন্টেজ কত ছিল? মাধ্যমিকে আমার পার্সেন্টেজ ছিল 93.14% আর আমার 90.4%। বাহ! এই যে পরীক্ষা দেবার পর তোমরা কি ভাবতে পেরেছিলে এত ভালো রেজাল্ট হবে? র্যাঙ্কে আসতে পারবো কখনোই ভাবিনি। পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড ছিলাম যে হ্যাঁ রেজাল্ট ভালো হবে, পরীক্ষা মনের মতো হয়েছে, কিন্তু র্যাঙ্কে আসতে পারবো কখনোই ভাবতে পারিনি। আমারও পরীক্ষা মনের মতো হয়েছিল, স্যাটিসফাইড তো অবশ্যই ছিলাম, কিন্তু র্যাঙ্ক এইটা মাথায় আসেনি। আচ্ছা, এবার তোমরা দুজনেই বলো তোমরা কিভাবে প্রস্তুতি নিয়েছিলে, যে এত ভালো একটা রেজাল্ট করলে কিভাবে প্রস্তুতি নিয়েছিলে? আমরা প্রথমেই চেষ্টা করেছিলাম টেস্ট পরীক্ষার আগে যেন সিলেবাসটা কমপ্লিট করতে পারি এবং তারপর টেস্টের পর অনেকটা সময় পাওয়া যায়, 3 মাস মতো টাইম আমরা পেয়েছি। সেই সময়ের মধ্যে আমরা টেস্ট পেপার সলভ করেছি, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্সগুলো ফলো করেছি, যেগুলো ভুল ত্রুটি হয়েছিল টেস্টের সময় শিক্ষিকারা আমাদের দেখিয়ে দিয়েছেন এগুলো ঠিক করলে আরও ভালো করতে পারবো, সেগুলো আমরা শুধরে নিয়েছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবং টিউশনসে মক টেস্ট দিয়েছি, এগুলোই আমাদের এগোতে সাহায্য করেছে। আচ্ছা, এবার সোহা বলো যে তোমাদের স্কুল কিভাবে তোমাদের এই নম্বর পেতে সাহায্য করেছে? আমাদের শিক্ষিকারা আমাদের সবসময় সাহায্য করেন, যখনই কোনো প্রশ্ন থাকে ওনারা অবশ্যই আমাদের দেখিয়ে দেন। ক্লাসেও আমাদের কিভাবে কোন চ্যাপ্টার থেকে কোন পোর্শন থেকে কী কোয়েশ্চেন্স আসতে পারেন ওগুলো আলোচনা করে দেওয়া হয়। আনসার কিভাবে লিখলে, কোনটা আগে লিখলে, কোনটা সুন্দর করে কিরমভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যায়, কিংবা কিভাবে আনসার গুছিয়ে লেখা যায় সেসব বলে দেওয়া হয়েছিল। এতে অনেক হেল্প হয়। প্র্যাকটিক্যাল ক্লাসও ভীষণভাবে ভালো করে দেওয়া হয়েছিল, তাই জন্য কোনো অসুবিধা সেরকম হয়নি। আচ্ছা, ওখানে কতবার পরীক্ষা হয়? মানে ইউনিট টেস্ট, হাফ ইয়ারলি বা ক্লাস টেস্ট কি হয় স্কুলে? এমনি মাঝে মাঝে টিচার্সরা আমাদের টেস্ট করতেন, কিন্তু যেটা বছরে 2বার এক্সাম যেমন সেরকম তো হতোই। হতো, তারপর ইউনিট টেস্ট তো আছেই। তোমাদের কি সব বিষয়ে প্রাইভেট টিউটর ছিল? হ্যাঁ, সব বিষয়ে প্রাইভেট টিউটার্স ছিল। আচ্ছা, এবার বলো তোমাদের বাড়িতে কে কে আছে? আমাদের বাড়িতে আমার বাবা, মা, দাদু, জেঠু, জেম্মা, দাদা আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদের হবি কি? মানে পড়াশোনার সাথে সাথে কি করতে ভালো লাগে? নাকি তোমরা পড়াশোনার সাথে কোনো সময় পেতে না কিছু করার? না, এটা একদমই ভুল যে পড়াশোনার পাশে কোনো সময় থাকে না। আমরা সময় বের করতাম। আমাদের পছন্দের জিনিস হলো চেস খেলা, আমরা 2 বোনে প্রায়ই খেলে থাকি।
তার সাথে মুভিজ দেখতে আমাদের ভালো লাগে, টাইম পেলে সেটা অবশ্যই দেখি। ড্রয়িং করা বা গান শুনতেও আমার ভালোবাসি, প্রায় রোজই গান তো শুনতামই। খুবই মোটিভেটিং সংস যেগুলো হয় সেগুলোও শুনতে ভালো লাগে, এমনি গানও শুনে থাকি, সেগুলোও শুনতে খুব ভালো লাগে। আচ্ছা, বাংলা সিনেমা দেখো না ইংলিশ না হিন্দি? বেসিক্যালি যেগুলো বায়োপিক মুভিজ হয় সেগুলো দেখতে ভালো লাগে। বেঙ্গলি বা হিন্দি বলে নয়, বায়োপিকগুলো দেখতে Biopic ভালো গুলোই লাগে। দেখো, আচ্ছা। বা যেগুলো দেশকে রিলেটেড, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স যেগুলো বেস করে হয় সেগুলো দেখতে বেশি ভালো লাগে। আচ্ছা, এবার তোমরা বলো যে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে কি নিয়ে পড়াশোনা করবে? ভবিষ্যতে আপাতত ভেবেছি যে ইকোনমিক্স নিয়েই হায়ার স্টাডিজ করব। তারপর পরবর্তী মুহূর্তে কোন পেশায় যাব সেটা নিয়ে ভাবার সময় পাবো, দিয়ে সবার সাথে আলোচনা করে জানতে পারবো যে কোনটা ভালো, কি কোন দিকে এগোলে আমরা ভালো করতে পারবো সবার জন্য, সেই দিকে এগোবো। মানে তোমরা দুজনে ইকোনমিক্স নিয়েই পড়বে? আমরা দুজনেই ইকোনমিক্স নিয়ে হ্যাঁ, পড়াশোনা ভালো করবো। কথা। এখানে প্রসঙ্গ বলে রাখি যে ওদের দুজনের কিন্তু ম্যাথ আছে এবং ইকোনমিক্স আছে। ওরা কিন্তু চিন্তা ভাবনা করে এই দুটো সাবজেক্ট নিয়েছিলে যাতে ইকোনমিক্স পড়তে পারো, তাই তো? অ্যাকচুয়ালি ক্লাস 10 অবধি ম্যাথস আমাদের দুজনকারই ফেভারিট সাবজেক্ট ছিল, তাই জন্য সেই দিক থেকে ম্যাথস নেওয়া, তার পাশে ইকোনমিক্স পড়তে পড়তে ইকোনমিক্সের প্রতি এমন ইন্টারেস্ট আসা, এই জন্য এই সাবজেক্টের প্রতি আমরা এই জন্য এই সাবজেক্টকে আমরা বেছে নিয়েছি পড়াশোনা করার জন্য। মানে ইকোনমিক্স পড়তে খুবই ভালো লাগে। ভীষণ ইন্টারেস্টিং একটি সাবজেক্ট। আচ্ছা আচ্ছা, এবার একটা অন্যরকম প্রশ্ন। এই যে চন্দ্রনগরে যেখানে আমি বসে আছি বা এদের বাড়ি, সেটা বিখ্যাত অনেক কারণে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তা জগদ্ধাত্রী পুজো তোমরা কেমন কাটাও? আমাদের বাড়ির মেম্বার্সরা সবাই এই পুজোর সাথে যুক্ত। মানে এখানে কোন ক্লাবের সাথে যুক্ত? আমাদের বাড়ির লোকেরা কুন্ডুঘাট দালান সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মেম্বার, তো সেই দিক থেকে আমাদের ফ্যামিলির সবাই এই পুজোর সাথে যুক্ত আছে। যদিও আমরা সবসময় এখানে উপস্থিত না থাকতে পারলেও পড়াশোনার পাশাপাশি এখানে আসার চেষ্টা করি, মায়ের দর্শন করায়। আমাদের বাড়ির সদস্যরা কুন্ডুঘাট দালান সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সাথে যুক্ত, তো সেই ক্ষেত্রে আমাদের খুবই ভালো লাগে যে তারা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের পাড়ার সবাই এখানে এর সাথে যুক্ত। আমাদের খুব একটা এখানে আসা হয় না, আসতে অবশ্যই ভালো লাগে, খুব একটা যে আসতে পারি সেটা নয়, কারণ আমরা জানি জগদ্ধাত্রী পূজার সময় হচ্ছে নভেম্বর, সেটা হচ্ছে এক্সামের টাইম, তো তার আগে টেস্ট এক্সাম, তো অনেক রকমের এক্সাম হয়, তো সব সময় এসে আমরা উপস্থিত থাকতে পারি না, কিন্তু অবশ্যই মায়ের দর্শন করতে সময় তো বার করেই নিই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সব সময় আমরা উপস্থিত থাকতে পারি না, সেই জন্য আমাদেরও খারাপ লাগে, এই বলতে চাই আমি। তাহলে একটা কথা মানে স্বীকার করতেই হবে, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। তাই আনন্দটাকে একটু দূরে সরিয়ে রেখে ওরা পড়াশোনায় মন দেয়, তার সাথে সাথে পুজোতে তো আনন্দ নিশ্চয়ই করে, কারণ এখানে 5-6 দিন ধরে একদম। বিভিন্ন উৎসব হয়, প্রসেশন হয়, যেটা খুবই আকর্ষণীয়। আমি পেয়ে গেছি একজন মানুষকে যিনি স্নেহা আর সোহার দাদু। তা আপনি যখন এই খবরটা পেলেন তখন আপনার অনুভূতি কেমন হয়েছিল? আমার তো ভীষণই আনন্দিত হয়েছিলাম আমি। অবশ্যই। হ্যাঁ, মানে সেই সময় কি মনে হয়েছিল যে এরকম একটা হতে পারে ঘটনা, যে সারা রাজ্যে প্রথম হয়েছে? আমাদের আশা ছিল, মানে মেয়েরা যা পরিশ্রম করেছিল আচ্ছা, আচ্ছা। তাতে আমরা এটাই আশা মানে করি। ভেবেছিলেন কিছু হবে, কিন্তু একটা দারুণ রেজাল্ট করে মানে সারা ভারত পশ্চিমবঙ্গের মধ্যে। না, আমার এটাই আশা ছিল ওরা খুব ভালো রেজাল্ট করবে। আচ্ছা আচ্ছা। এটা মানে খবরটা কি করে পেলেন আর কি? আমি তো খবর পেলাম টিভি থেকে। টিভি থেকেই অ্যানাউন্স করেছে। হ্যাঁ, এখন আমার সামনে রয়েছেন স্নেহা আর সোহার মা। তা ওনার মুখ থেকে শুনে নেবো ওনার কেমন লেগেছিল প্রথম সেই সময়টা, একটু যদি বলেন আপনার অভিজ্ঞতা। আমি খবরে দেখছিলাম রেজাল্ট যখন বার হচ্ছিল, তা প্রথম 3 জনের নাম বার হওয়ার পর চতুর্থ জন মেয়েদের মধ্যে যখন নাম বার হলো, স্নেহা ঘোষ নামটা শুনতে পেলাম, কিন্তু তখন আমি জানি না যে ওই স্নেহা ঘোষ আমার মেয়ের নাম, কারণ স্কুলের নামটা তার পর বলা হয়েছিল। স্কুলের নামটা যখন শুনলাম তখন আমি ভাবতে পারছি না যে ওটা আমার মেয়ের নাম বলা হচ্ছে। কিছুক্ষণের জন্য আমি মানে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, তারপরে বুঝলাম যে ওটা আমারই মেয়ে নাম, ছোট মেয়ে আমার স্নেহা ঘোষ। তারপর আমরা অনেকক্ষণ মানে স্তব্ধ হয়ে থাকছিলাম শোনবার আশায় যে আমার বড় মেয়ের নামটাও যদি শুনতে পাই, কারণ ওরা দুজনাই একসাথেই সবসময় পড়াশোনা করেছে, যা করে দুজনে একসাথেই করে, তা ওর যদি সাফল্য আসে তো ওরও সাফল্য আসার কথা, সেটা ভাবছিলাম। তারপর দশম যখন নাম ঘোষণা হলো তখন শেষে
4 নম্বর নামের সময় আমি আমার সোহা ঘোষ বড় মেয়ের নাম শুনতে পেয়েছিলাম। তখন ভাবলাম যে আমরা যেটা ভাবছিলাম, তাহলে আমার 2 মেয়েই মেধা তালিকায় আসতে পেরেছে এবং আমাদের চোখে তখন জল এসে গেছে। আমরা ভাবতেই পারছিলাম না যে ওগুলো আমার মেয়েরাই যে মেধা তালিকায় জায়গা করে নিতে পারবে, এটা আমি ভাবিনি। কারণ আমরা কখনোই ভাবিনি যে ওরা মেধা তালিকায় আসতে পারবে। পরীক্ষা ভালো হয়েছিল বলেছিল, আর বলেছিল মা আমি রেজাল্ট ভালো করতে পারবো, এমনই আশা ছিল 2 বোনের। এখন আমার সামনে রয়েছেন স্নেহা সোহার জেঠিমা। তা অন্যান্যরাও তো ভালো কথা বলবে স্নেহা বা সোহা সম্বন্ধে। আপনি বলুন ওরা কতটা দুষ্টু ছিল ছোটবেলায়, ওরা কতটা দুষ্টু ছিল ছোটবেলায়, কতটা দুষ্টু ছিল ওরা? একদম ছোটবেলায় একটু দুষ্টু ছিল, যেটা হয় ন্যাচারালি, একটুখানি আর নিজেদের মধ্যে মারপিট করতো না, মারপিট জিনিসটা ওদের মধ্যে একদমই ছিল না। মানে ছোট থেকেই ওরা দুজনেই খুব ভালো মানে বন্ধু। যতই হয়তো একটু রাগারাগি হলো, একটুখানি কোনো খেলনা নিয়ে মারামারি হলো, কিন্তু একজনকে মানে অন্যজন ছেড়ে কখনোই থাকতো না। হয়তো অন্য ঘরে নিয়ে গেল সেইটুকুনি, কিন্তু তারপরে ওই ও বুনি আর ও দিদি করে আবার চলে আসতো। মানে 3 ভাই বোনে ওরা ছোটবেলাটা মারামারি করলেও সবসময় একসঙ্গেই থাকতো। মারামারি সেরকম ঝগড়াঝাটি কিছু ছিল না, খুবই ছোট থেকে 2 বোনে। আচ্ছা, কতক্ষণ পড়াশোনা করতো ওরা? পড়াশোনায় ভীষণ ছোট থেকেই মনোযোগী, মানে এমনকি ওর মাকে ছাড়তো না। রান্না করতে ওর মা যদি যেতে চাইতো তাও মানে দিত না, বলে আগে আমাদের পড়াও, সেই রকম। মানে আগে পড়াশোনা করে যদি মানে ছোটবেলা থেকে খুবই পড়াশোনার দিকে মনোযোগ ওদের ছিল। খেলাধুলো বলতে অত ছিল না, ওই একটু হয়তো 4-5 বছর যেটুকু ওই খেলা বাটি নিয়ে খেলা টেলা, তার বই যতক্ষণে হাতে পেয়ে গেছে ওইটাই ওদের খেলা। হ্যাঁ, নিয়ম করে পড়া, মানে কোনোদিন স্কুল কামাই ওদের ছিল না। মানে একদম প্রতিদিন স্কুল যাওয়া, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, জ্বর শরীর খারাপ যাই হয়েছে, 2 বোনে, এমনকি একজনকে ছেড়েও একজন স্কুল কোনোদিন যায়নি, দুজনে স্কুল যাওয়া সমানভাবে। আচ্ছা, এখান থেকে কি করে যেত? কৃষ্ণমণি তো দূর আছে না, ওরা তো কৃষ্ণমণিতে মানে এই এখন পড়ছে, মানে সেন্ট অ্যান্টনিতেই পড়েছে ছোট থেকে। ওদের গাড়ি ছিল, ভ্যানে করেই যেত 2 বোনে। হ্যাঁ। আচ্ছা, ওরা পড়াশোনার সাথে সাথে আর কি কোনো করতে, আবৃত্তি শেখা বা আঁকা শেখা? না, এমনি আবৃত্তি টাবৃত্তি শিখতো না, এমনি শুনতো। ওদের একটু চেস খেলতে ভালোবাসতো ছোট থেকে, ওইটা ওদের খুব আকর্ষণ ছিল। আর গান টান শুনতো। আর পড়াশোনার চাপে অত তো মানে কিছু সেরকম সময় পেত না। এমনি লেখালেখি আঁকা এইসব করতো। আঁকা শিখতো? হ্যাঁ, আঁকাটা শিখতো। আচ্ছা, যেটা পড়াশোনাতেও কাজে হ্যাঁ লেগেছে। হ্যাঁ, আঁকা থেকে ওই রকমই, কিন্তু ওরা আসল মেন পড়াশোনাটাই করেছে, ওই জন্য ওইগুলো নিয়ে অত চর্চা করেনি। ও টাচে ছিল একটু এইরকম। এমনিতে আমাদের বাড়িতে আঁকা ঝোঁকা বা সাজানো গোছানো সবই আছে, সেহেতু ওর জেঠুও খুব আঁকা, দাদা ওরাও সেইরকম একটু আঁকা ঝোঁকার প্রতি টান, গান শোনা, এইসব সিনেমা দেখতেও খুব ভালোবাসে। তা আপনি মানে খবরটা কি করে পেলেন? ওই মানে ওই একসাথে বসেছিলেন টিভির সামনে? হ্যাঁ, টিভিতেই শুনেই তখন আমাদের খুবই আনন্দ। প্রথমে ছোট ওরম শুনেছি, কিন্তু ওই বড়টারও হচ্ছিল না। মানে ওরা দুজনে একদম একসঙ্গে, তো এবার সবসময় স্কুলেও 2-1 নম্বরের ডিফারেন্সেই এরম হয়। এবার আমরা সেটাই চাইছিলাম যে 10-এর মধ্যে যেন দুজনেই থাকলে, না হলে কেউ না থাকলেও আমাদের কিছু যায় আসে না। এইটাই, দুজনেই এসছে, এইটাই সব থেকে তো বটে একটা বিরাট ঘটনা যে একজন যদি হতো আমরা বলতে, মানে আমাদের সত্যিকার আনন্দটা সেরকম হতো না। ওদের ডাক নাম তো রিয়া রাই, আমরা সবসময় রিয়া রাই, মানে দুটোই একসঙ্গেই দুজনকে সবসময় সব কাজে দেখি এইরকম। এইটাই আমাদের খুব। আচ্ছা, ভীষণ ধন্যবাদ আপনাকে। নমস্কার। বর্তমানে একটা ট্রেন্ড আছে যে সবাই সায়েন্স পড়তে চায়, আর সেক্ষেত্রে তোমরা আর্টস নিয়ে একটা কামাল করে দিয়েছো বলা যেতে পারে। তা সে ব্যাপারে যদি ছাত্রছাত্রীদের কাছে তোমার সাজেশন কি হবে, যারা ক্লাস 10 পাস করছে তাদের কাছে? তাদের জন্য এটাই বলবো, যার যেই সাবজেক্টটা পছন্দ সেই যেন সেই সাবজেক্টটা নিয়ে এগোয় পরবর্তীকালে। কারণ পছন্দের জিনিস করলেই লাইফে সাকসেসফুল হওয়া যায়। আচ্ছা, তুমি কিছু বলো। আমিও এটাই বলবো, তোমরা সবার কথা শুনে নাও তারা কি বলছেন, দিয়ে নিজের যেটা পছন্দের সাবজেক্ট সেইটা নাও। শুধু সাবজেক্ট কেন, যে কোনো কিছু তোমরা যদি পছন্দের জিনিস করতে পারো তাহলে তোমরা সেখানে সাকসেসফুল ডেফিনেটলি হবে। ডু হোয়াট ইউ লাভ অ্যান্ড লাভ হোয়াট ইউ ডু, এটা সবসময় মাথায় রাখবে। একদম ঠিক কথা। আমরা জানি যে বাবা মায়ের চাপে বা অন্যান্য পারিপার্শ্বিক চাপে ছাত্রছাত্রীরা সায়েন্সের পেছনে দৌড়য় এবং হয়তো তাদের সেই মেধা নেই, কিন্তু যদি নিজের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়া যায়
তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু উচ্চ জায়গায় পৌঁছানো যায় এবং জীবনে সাইন করা যায়। তোমাদের কোন কেরিয়ার তোমাদের ভালো, মানে কোন কেরিয়ার বা জীবিকা তোমরা নিতে চাও ভবিষ্যতে? আপাতত আমরা ইকোনমিক্স নিয়ে পড়বো বলে এরকম ভেবেছি। তারপর আমাদের গ্রাজুয়েশন পর আমরা ফাইনাল ডিসিশনটা নেব। আমরা সোসাইটির জন্য কিছু ডেফিনেটলি করতে চাই। আচ্ছা। বা কোনো কেরিয়ার সম্বন্ধে জানা আছে এই কেরিয়ার নিলে ভালো হয়, বা এখনো নানান কেরিয়ারের সম্বন্ধে পরিচিত নই। গ্রাজুয়েশন করতে করতে অনেক করতে লাইনের কথা আমরা জানতে পারবো, অনেক প্রফেসরদের সামনে যোগাযোগ করে, ইভেন টিচার্সদের সাথে কথা বলে, আরও আপনজনদের সাথে, রিলেটিভসদের সাথে ডিসকাস করে ফাইনাল ডিসিশনটা নেব। কিন্তু সোসাইটির জন্য কিছু করতে চাই এরকম কিছু ধারণা। আচ্ছা, খুব ভালো মাথায় কথা। আছে। সমাজের জন্য কিছু করা ওদের একটা এম আছে বা লক্ষ্য আছে, সেটা খুবই ভালো কথা। এবং পরবর্তীতে ওরা কেরিয়ার নিয়ে ডিসিশন নেবে, সেটা ওরা বললো। ভীষণ ধন্যবাদ তোমাদের দুজনকেই। তোমরা অনেক ভালো থেকো, জীবনে অনেক সাফল্য অর্জন করো। থ্যাংক ইউ স্যার।